আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই শিরোনাম। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধবিমান বিক্রির আলোচনায় পাকিস্তান। গ্রিনল্যান্ড দখল করলে ন্যাটোর অবসান হবে, জানালো ডেনমার্ক। মুসলিম শিক্ষার্থী বেশি হওয়ায় কাশ্মীরে মেডিকেল কলেজ বন্ধ। মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আনছে যুক্তরাষ্ট্র। ভারতে মুসলিম খ্রিস্টানদের বিরুদ্ধে বেড়েছে ঘৃণামূলক বক্তব্য। বিক্ষোভকারী সুলতানির মৃত্যুদণ্ড স্থগিত করল ইরান। আনুষ্ঠানিকভাবে ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, যুদ্ধবিমান বিক্রির জন্য বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। ২০২৫ সালের মে মাসে ভারতের বিরুদ্ধে যুদ্ধে সাফল্যের পর পাকিস্তানের যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে বলে জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, গত বছর যুদ্ধে জয়লাভের পর পাকিস্তানি যুদ্ধবিমানের চাহিদা বেড়েছে। অনেক দেশ যুদ্ধবিমান কেনার জন্য আমাদের সঙ্গে আলোচনা করছে। ডিফেন্স প্রোটেকশন বিষয়ক মন্ত্রী রাজা হায়াত হার্জ বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন, পাকিস্তান JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির সম্ভাবনা চুক্তি নিয়ে বেশ কয়েকটি দেশের সঙ্গে আলোচনা চলছে। তিনি জানান, যুদ্ধবিমান রপ্তানির জন্য একাধিক দেশের সঙ্গে আলোচনা চলছে, যা পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করছে। তিনি আরও জানান, JF-17 এর উন্নয়নে চীনের ভূমিকা থাকায় যে কোনো চুক্তির জন্য তাদের সম্মতির প্রয়োজন হবে। বার্তা সংস্থা রয়টার্স সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, প্রতিরক্ষা চুক্তি বিশেষ করে JF-17 থান্ডার যুদ্ধবিমান বিক্রির বিষয়ে লিবিয়া, সুদান, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও সৌদি আরবের সঙ্গে আলোচনা হচ্ছে। তবে রাজা হার্জ কোনো দেশের নাম উল্লেখ না করে বলেন, এগুলো গোপন বিষয়। আমি কোনো দেশের নাম বলতে পারি না বা তাদের সঙ্গে আমাদের আলোচনা কোন পর্যায়ে আছে তাও বলতে পারি না। গ্রিনল্যান্ডকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে যে উত্তেজনা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে, তা শুধু একটি দ্বীপের ভবিষ্যৎ নয়, বরং উত্তর আটলান্টিক জোট, ন্যাটোর ঐক্য, পশ্চিমা নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক কূটনীতির সীমারেখা নিয়েই এক গভীর প্রশ্নের জন্ম দিচ্ছে। গতকাল বুধবার এক টেলিভিশন সাক্ষাৎকারে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোককে রাসমুসেন সতর্ক করে বলেছেন, ডেনমার্কের সম্মতি ছাড়া যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে, তবে তা হবে উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটোর শেষ। ন্যাটো গঠিত হয়েছে একটি মৌলিক নীতির ওপর, তা হলো এক সদস্যের ওপর আক্রমণ মানে সকল সদস্যের ওপর আক্রমণ। সেই জোটের ভেতরে যদি একটি শক্তিধর রাষ্ট্র তার মিত্র দেশের ভূখণ্ড দখলের চিন্তা করে, তাহলে ন্যাটোর নৈতিক ও কৌশলগত ভিত্তি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। ভারত শাসিত কাশ্মীরে একটি মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে ভারত সরকার। কলেজটিতে বিপুল সংখ্যক মুসলিম শিক্ষার্থী ভর্তির প্রতিবাদে ডানপন্থী হিন্দু গোষ্ঠীগুলোর বিক্ষোভের মুখে নরেন্দ্র মোদী সরকার এমন পদক্ষেপ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চিকিৎসা শিক্ষা ও চিকিৎসা কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন গত ৬ জানুয়ারি জম্মু বিভাগের রিয়াসি জেলার শ্রীমাতা বৈষ্ণব দেবী মেডিকেল ইনস্টিটিউটের স্বীকৃতি বাতিল করে। গত বছরের নভেম্বরে শুরু হওয়া ৫ বছর মেয়াদী MBBS কোর্সের প্রথম ব্যাচে ভর্তি হওয়া ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৪২ জনই ছিলেন মুসলিম। তাদের বেশিরভাগই কাশ্মীরের ছাত্রছাত্রী। বাকিদের মধ্যে ৭ জন হিন্দু এবং ১ জন শিখ। এটি ছিল কলেজটির প্রথম MBBS ব্যাচ। এই কলেজটি একটি হিন্দু ধর্মীয় দাতব্য সংস্থার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং আংশিকভাবে সরকারি অর্থায়নে পরিচালিত হয়। NMC দাবি করেছে, কলেজটিতে শিক্ষক সংকট, হাসপাতালের শয্যা ব্যবহারের ঘাটতি, বহির্বিভাগে রোগীর সংখ্যা কম, লাইব্রেরি ও অপারেশন থিয়েটারের সমস্যা রয়েছে। পরদিন কলেজ পরিচালনার অনুমতিপত্র প্রত্যাহার করা হয়। ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী নিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলাকে চাপে রাখার জন্য প্রায় সব যুদ্ধজাহাজ ক্যারিবিয়ান অঞ্চলে নিয়ে গিয়েছিল মার্কিন সরকার। এ কারণে মধ্যপ্রাচ্যে কোনো রণতরী ছিল না। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউজ নেশন জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয় USS আব্রাহাম লিঙ্কন এবং এটির স্ট্রাইক গ্রুপকে দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যে আসার নির্দেশনা দেয়া হয়েছে। সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত অক্টোবরে ভূমধ্যসাগর থেকে ক্যারিবিয়ান অঞ্চলে যেতে নির্দেশ দেয়া হয় রণতরী USS জেরাল্ড আর ফোর্ডকে।
যার ফলে ইরানে হামলা চালানোর জন্য এই মুহূর্তে মধ্যপ্রাচ্যে কোনো রণতরী ও স্ট্রাইক গ্রুপ নেই। এছাড়া ইউরোপেও দেশটির কোনো বিমানবাহী রণতরী নেই। এদিকে গত দুদিন ধরে যুক্তরাষ্ট্রের হামলার সংখ্যা বাড়লেও বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরান বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ করে দিয়েছে, একই সঙ্গে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড দেওয়াও বন্ধ করে দিয়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে গত কয়েকদিন ধরে ট্রাম্প যে ধরনের হুমকি দিচ্ছিলেন সেটি থেকে তার সর্বশেষ বক্তব্য অনেকটাই নরম সুরের ছিল। এদিকে নিরাপত্তাজনিত কারণে অস্থায়ী সময়ের জন্য বন্ধ করে আবারও নিজেদের আকাশসীমা খুলে দিয়েছে ইরান। ফ্লাইট ট্র্যাকিং ডাটায় দেখা গেছে ইরানের আকাশসীমায় আবারও বিমান প্রবেশ করছে। ভারত নিজেদেরকে বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে দাবি করলেও দেশটিতে কয়েক বছর ধরেই মুসলিমদের বিরুদ্ধে চূড়ান্ত পর্যায়ের আগ্রাসন চলমান রয়েছে। বাদ যায়নি অন্যান্য ধর্মাবলম্বীরাও। বিজেপি সরকার পরপর ৩ মেয়াদে টানা ১১ বছর দেশ পরিচালনা করছে। এই সুযোগে সংখ্যালঘু মূলধারা থেকে হটিয়ে অনেকটাই প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে। ভারতের সংখ্যালঘু মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে ধর্মীয় বিদ্বেষ বাড়ছে আশঙ্কাজনক হারে। ২০২৫ সালে মুসলমান ও খ্রিস্টানদের বিরুদ্ধে হেট স্পিচের ঘটনা ঘটেছে ১,৩০০-র বেশি, যা ২০২৪ সালের তুলনায় ১৩% বেশি। এর বেশিরভাগ ঘটনা ঘটেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেটের একটি প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাবের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে বলা হয় ভারতের ২১টি রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে মুসলিম ও খ্রিস্টানদের লক্ষ্য করে প্রায় ১,৩১৮টি ঘৃণামূলক বক্তব্যের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। ইরানের সরকার বিরোধী আন্দোলনে যোগ দেওয়ার কারণে গ্রেপ্তার ও ফাঁসির সাজাপ্রাপ্ত তরুণ এরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত করেছে দেশটির সরকার। তার পরিবারের সদস্য এবং নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা হেনগাও এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। এদিকে সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া বিক্ষোভকারীদের ফাঁসির পরিকল্পনার খবর নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি জানিয়েছেন সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি দেওয়ার কোনো পরিকল্পনা তেহরানের নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তিনি আশ্বাস পেয়েছেন যে ইরানে বিক্ষোভকারীদের হত্যা করা বন্ধ হয়েছে এবং সম্ভাব্য ফাঁসি কার্যকর করা হবে না। ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক অপহরণ ও দেশটির তেল সম্পদের ওপর পূর্ণ নিয়ন্ত্রণে স্থাপনের পর আনুষ্ঠানিকভাবে সেই তেল বিক্রি শুরু করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে $50 কোটি তেল বিক্রিও হয়ে গেছে। গত ৪ জানুয়ারি ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সেনা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে আসে মার্কিন সেনাবাহিনী। বর্তমানে তারা উভয় নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহের অভিযোগে আদালতে মাদুরো এবং তার স্ত্রী সিলিয়ার বিচার হবে। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের ৩ দিন পর ৭ জানুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা দিয়ে বলেন প্রথম চালান হিসেবে ৩ থেকে ৫ কোটি ব্যারেল জ্বালানি তেল আসছে দেশটি থেকে। সেই প্রথম চালানের তেল বিক্রি হয়েছে $50 কোটি। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশ্বের আয়োজন এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।